সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। নতুন নেতৃত্ব আসছে সহযোগী সংগঠনে, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষা। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনের প্রস্তুতি এনসিপির। সিটিতে জোট, পৌরসভা ও ইউনিয়নে একক লড়াইয়ের ভাবনা, প্রভাবশালী প্রার্থী ফেরানোর চেষ্টা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা সই। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ, খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। তিস্তা প্রকল্পে জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পর অর্থায়নের ভাবনায় বাংলাদেশ। ভারত চীনের সঙ্গে ভারসাম্যের কূটনীতি বড় চ্যালেঞ্জ, কৌশলগত আলোচনায় নতুন মাত্রা। এবং ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না চীন, শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প। হরমুজে টোলের বিপক্ষে বেইজিং, ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও একমত দুই পরাশক্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে নেতৃত্ব যাচাই বাছাই। ছাত্রদল, যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী শাসনের বিরুদ্ধে ১৬ বছর রাজপথের প্রমিথিউস হয়েছিল ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, এভাবেই ঘরে থাকবেন। রাজপথের যোদ্ধাদের হার না মানার সাহসে ২৪-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ ১১টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, আবার কোথাও এক যুগ একই কমিটি বহাল রয়েছে। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। নতুন কমিটি গঠন করার ক্ষেত্রে অপেক্ষায় রয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনার। হাইকমান্ড যে কোনো সময় যে কোনো সংগঠনের কমিটি পরিবর্তন তারা করতেই পারে। কাজ করার জন্য যে আমাদের সুযোগ দেওয়া আছে সেটা আমরা করব। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। জেনেছি যে প্রত্যেকটা অঙ্গ সংগঠন এমনকি মূল দলের কাউন্সিল এইগুলো প্রক্রিয়াধীন আছে এবং দ্রুততম সময়ে এই কাজগুলো হবে। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন তাদেরও দিক নির্দেশনা এইসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। বর্তমান যে কেন্দ্রীয় কমিটি এটির মেয়াদ 1 মার্চ শেষ হয়েছে এই বছরই। এখন আমরা বাড়তি সময় দায়িত্ব পালন করছি। 21 শতক উপযোগী একটা মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি, আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাল্লাহ দক্ষতার সহিত এটি করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। তবে নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। বাধা দিয়েছে আমাদেরকে কাউন্সিল করার জন্য, হল রুম দিতে চায়নি, বিভিন্নভাবেই তারা বাধাগ্রস্ত করেছে। অঙ্গ সংগঠনগুলো যে সমস্ত কর্মী সভা করত বা জেলায় জেলায় কাউন্সিল করত সেখানে তারা বাধা দিয়েছে। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি সেগুলো নিশ্চয়ই হতে থাকবে। কেউ বসে নাই তো, তাদের কাজ করে যাচ্ছে, অব্যাহতভাবে সেই কাজগুলো করে যাচ্ছে, নেতারাই সেই মনিটরিং করছেন। তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। এর সঙ্গে ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব।
শনিবার পদ্মা ও মেঘনাপাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয়রা, স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছেন তারা। জেলার শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। নিজ হাতে খাল খননে অংশ নেবেন তিনি। অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি সভায়ও। খালের পানি দিয়ে সেচ প্রকল্প, বিশাল এলাকা আমাদের সেচ প্রকল্প, সেচের কাজ চলছে, কিন্তু আস্তে আস্তে এই খালটা বড় হয়ে গেছে, যার কারণে পানি আসতেছে না। এই উদ্যোগ নেওয়াতে আমরা অনেক আনন্দিত। খালটা খনন হলে এই জমিগুলোর জন্য সেচের অনেক সুবিধা হবে। একই দিন বিকেলে চাঁদপুর কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে 21 উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দল ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচনী তফসিলে আমরা উল্লেখ করেছি, সেগুলোই আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাঁদপুরের জনগণের দাবিগুলো আমরা যারা নেতৃবৃন্দ আছি ওনার কাছে তুলে ধরবো। নিরাপত্তাজনিত বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সবগুলো নিরাপত্তা বাহিনী যারা এখানে আছেন তারা প্রস্তুত আছেন, এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারাও এসেছেন ইতিমধ্যে, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরা আমাদের প্রোটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিএনপি সূত্র বলছে, বিগত 2006 সালের জুলাই মাসে সবশেষ চাঁদপুর সফর করেছিলেন তারেক রহমান। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। সময় টিভির সঙ্গে আলাপচারিতায় এনসিপির নেতারা জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা চলছে। তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এককভাবে লড়বেন তারা। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি। সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ফেরাতে কাজ করছে কমিটি। একই সঙ্গে তৃণমূলের সংগঠন শক্তিশালী করতে চলছে কর্মী সংগ্রহের কাজ। নাজমুস সালেহের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের পর থেকে এনসিপির নজর স্থানীয় সরকারে, এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিও। সারা দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, সিটি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আলোচনা চলছে। জনভোগান্তি দূর করতে দ্রুত স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতি জরুরি। তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনে নামার কথা বলছেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় তো বটেই, ঢাকার বাইরেও এখানে এই জোটের ভোট বেশি, ফলে এটা ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা জোটগতভাবে ইলেকশন করতে চাই। অনেক জায়গায় দুই দলেরই কিছু অনর অবস্থান আছে, এটা নেগোশিয়েট করা যাবে। বিশাল শূন্যতা তৈরি হয়েছে জনসেবার ক্ষেত্রে ও স্থানীয় পর্যায়ে। আগামী 6 মাসের মধ্যে বিএনপি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানো ও এলাকা ভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা বলছেন, 2-3 মাসের মধ্যে উপজেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচিতে নামবেন তারা। প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ওই আসনের মধ্যে সংগঠনকে গোছানোর জন্য পোলিং এজেন্ট তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি দেওয়া, এগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে লক্ষ্য একটা হলো তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, মানুষের সাথে গণসংযোগ করা, মত বিনিময় করা। এই কানেক্টিভিটিটা করার জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ধরনের স্টেপ সামনে নিতে যাচ্ছি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান এনসিপি নেতারা। যারা এই মুহূর্তে প্রশাসক হিসেবে যে কোনো জায়গায় আছে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থাভাজন করে সাজাতে হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এই সমঝোতা স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এর ফলে যুক্তরাষ্ট্রের এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য সাশ্রয়ী মূল্যে আমদানি সম্ভব হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে সমঝোতা স্মারকে দুই দেশের পক্ষে স্বাক্ষর করেন তারা। অনুষ্ঠানে সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। আমি বিশ্বাস করি এই সমঝোতা স্মারক আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানির প্রাপ্তি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। এমওইউ স্বাক্ষরকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এটি বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব এনার্জির চমৎকার একটি দল কাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দুই দেশকে আরো কাছাকাছি আনার এই সুযোগ তৈরি হয়েছে। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস জানায় এই সমঝোতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এর ফলে সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে প্রায় কোটি টাকার ঋণের সুযোগ। আমদানি ও বিনিয়োগেও বাড়তি সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তেলের বাজারে অস্থিরতা আর দূষণ কমাতে উদ্যোগ। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে যখন বেইজিং নয়াদিল্লিতে কূটনৈতিক এবং কৌশলগত আলোচনা নতুন মাত্রা পাচ্ছে, তখন বাংলাদেশ স্পষ্ট করেছে প্রকল্পটি এখনও প্রাথমিক গবেষণা ও সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রশ্নে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহকে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই হবে বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জলটলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। বহু প্রতিশ্রুতি এবং দ্বিপাক্ষিক আলোচনার পরও তিস্তার পানি বন্টন চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। ফলে প্রকল্পটিকে ঘিরে রয়েছে চীন ও ভারতের পৃথক আগ্রহ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা, অর্থনৈতিক কার্যকারিতা এবং জাতীয় প্রয়োজন মূল্যায়নের পরই প্রকল্প অনুমোদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয় বিবেচনা করা হবে। চায়না, যেটা বলছি, একটা স্টাডি রিপোর্ট করার জন্য সেখানে গিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রী সাহেব যখন চায়না গিয়েছেন ওই কথাটাই বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে আমাদের সমীক্ষা চলছে।
যেটা হলো কারিগরি সমীক্ষা। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ এই তিনটি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। দীর্ঘ সময় ভারতের সেন্সিটিভিটি বুঝেছি, আমরা এখনো বুঝি। এরকম একটা বড় অবকাঠামোগত একটা প্রকল্পে চীনাদের আপনার সেটা হলো ইনভলভমেন্ট এবং তাদের যে এখানে তারা যে থাকবে এখানে অবস্থান, এটি ভারতের জন্য এক ধরনের একটা ডিসকমফোর্টের কারণ, এত কাছে শিলিগুড়ি করিডোর। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক নয়, বরং ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। তিস্তা নদী ব্যবস্থাপনা ও সমন্বিত প্রকল্পে বাংলাদেশকে সবার আগে গুরুত্ব দিতে হবে নিজেদের স্বার্থের দিকে। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এখন গ্রাহকরা ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। নগরের দূষণ কমাতে পরিবেশ বান্ধব এসব গাড়ি আমদানি ও বিনিয়োগে বাড়তি সহায়তা পাবেন বিনিয়োগকারীরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুবিধা ছাড়াও ডিজেল চালিত গাড়ির তুলনায় রোড ট্যাক্স ও আমদানি কর হ্রাস এবং ব্যাংক ঋণের সুদ একক সংখ্যা নির্ধারণ ক্রেতাদের ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র ৫০০টি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১৭৮টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় ৪০০-র কিছু বেশি গাড়ি। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টটা যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে এই পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে ৫ বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের ৬০% এবং নরওয়ের ৯৩% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা ৬০ লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাতও। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে, যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো, বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। দফায় দফায় উচ্ছেদ আর আলটিমেটাম দিয়েও দখলমুক্ত করা যায়নি মহাসড়ক। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জমজমাট বাজার। এমন পরিস্থিতিতে আসছে ঈদে ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতায় এই সমস্যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। সড়কের উপর বাজার নাকি বাজারে সড়ক, প্রথম দেখায় তা বোঝা দায়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিনরাত চলছে এই সড়ক দখলের প্রতিযোগিতা। আবার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার দেখিয়ে তা
ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। অনেক সমস্যা হয়, আমরা জিনিসপত্র নিয়ে যাইতে এই যে গাড়ি এটা খারাপ হয়েছে, আমি কোন গান দিয়ে যাবো? ব্রিজের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত ওই মাথা পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে সবসময়। ঈদ এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করে। তাই আগেভাগেই সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। তাদেরকে বলা হয়েছে যেন তারা নিজ দায়িত্বে ওই সময়ের মধ্যে সড়ক ও জনপদের যে মালিকানাধীন জায়গা আছে সেই জায়গাটুকু ছেড়ে দেয়। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতি বছর তা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি কাউকেই। সড়কে মহাসড়কে তো শুধু অস্থায়ী হাটবাজার না, কোনোভাবেই কোনো ধরনের হাটবাজার বসতে পারবে না। এদিকে সরকারের 2 দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ ইজারাদাররা। এমন বাস্তবতায় আসছে ঈদে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে পারে দুর্ভোগের আরেক নাম। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের 2 দফতরকে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে ইজারা দেওয়াটা একবারই আসলে ঠিক না। 2টা লেন বন্ধ হয়ে যায় 4টা লেনের মধ্যে, তাহলে এখানে বটলনেক তৈরি হয়। একটা পার্ট সেতু ভবনের, একটা পার্ট হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে। তো ওই যে এদের মধ্যে সমন্বয় করে আসলে সমস্ত কাজগুলো করা উচিত। মহাসড়কে ভোগান্তি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, তেমনি যানজটে পড়ে প্রায় প্রতিদিনই বিশাল সংখ্যক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। তাই তো শুধু ঈদ আসলেই তৎপরতা নয়, এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজের সামরিকীকরণ বা সেখানে টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে বেইজিং ও ওয়াশিংটন। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে 2 দেশের মধ্যে সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে শি জিনপিং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে শিকে অসাধারণ নেতা আখ্যা দিয়ে তাকে সস্ত্রীক হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। দীর্ঘ প্রতীক্ষার পর এক টেবিলে পরাশক্তির শীর্ষ 2 নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে গ্রেট হলে বৈঠকের পর গ্রেট হল অব পিপলের নৈশভোজে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানান তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজটিকে সঠিক পথে স্থিরভাবে এগিয়ে নেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। 2 নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন তিনি। Thank you again, President Xi, for this beautiful welcome, and tonight it is my honor to extend an invitation to you and Madam Peng to visit us at the White House this September 24th, and we look forward to it. এর আগে বেইজিংয়ে গ্রেট হলে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ ইস্যুতে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রণালীটিকে সামরিকীকরণ বা টোল ব্যবস্থা চালুর পক্ষে নয় বেইজিং। এই অবস্থানের সঙ্গে ওয়াশিংটনও একমত। তবে ইরান ইস্যুতে চীনের সহায়তা চাওয়া হয়নি উল্লেখ করে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে এক ধরনের সমঝোতা রয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।